জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে 48 ঘন্টার বেশি টিকতে পারে নাই, নাকানি চুবানি খেয়ে 48 ঘন্টার মধ্যেই বিএনপি পিছু হটতে বাধ্য হলো। জামাতের বিজয় কি ঘটেছে দর্শক, আপনারা দেখেছেন হঠাৎ করেই, যেটা অকল্পনীয়, আনইমাজিনেবল, এবং ইট নেভার ফিটস উইথ তারেক রহমান আর বিএনপি। জামাত 1971 সালে কি করেছিল এটা জাতিকে মনে রাখার আহ্বান জানায়। জামাতকে নাকি জাতি 1971 সালে দেখেছে, এই প্রশ্ন তারেক রহমান উত্থাপন করে এবং বিএনপি, মির্জা ফখরুল এরা হঠাৎ করে, তারেক রহমান বলার পরে কয়েকজন বিএনপি নেতারা, যদি আগে ফজলু পাগলারা বলতো, ফজলু পাগলা তো এখন সাইজ হয়ে গেছে, নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছে, এখন ফজলু পাগলার মুখ বন্ধ। তো জামাতের 71 প্রশ্ন নিয়ে তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, কিন্তু জামাতের 71 প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলতেই চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান মোনাফেক, বেঈমান। এমনিতে তারেক রহমান 10% দুর্নীতি, বরপুত্র, ধান্দাবাজ, সান্দাবাজ, মুসলেকা দিয়ে পালাতক, সব ঠিক আছে, এটা আলাদা বিষয়, কিন্তু সব ফাঁস হয়ে গেছে। এখন লজ্জায় তারেক রহমান আর মুখ দেখাতে পারে না। এটা যদি প্রকাশ্যে চলাফেরা করতে হতো বাংলাদেশে, মানুষ থুথু দিত তারেক রহমানকে। কি জামাতের 71 ইস্যু নিয়ে প্রশ্ন করে, অথচ বিএনপি একটা রাজাকারদের দল। শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, জৌদমিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরা ছিল রাজাকার। এখন এগুলো সব সামনে এনেছে যে আপনি জামাতকে রাজাকার বলে 71 মনে করি না, আর বিএনপি তো ছিল রাজাকারদের দল। জিয়াউর রহমান ইচ্ছা করে রাজাকারদের বড় বড় পদ দিয়েছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছেন। আর আওয়ামী লীগের মতে তো জিয়াউর রহমান একদম পাকিস্তানের চর। যখন এই বিষয়গুলো সামনে আসতো, লজ্জায় তারেক রহমান ঠিকভাবে কথা বলতে পারেন না। মজার বিষয় যে তারেক রহমানের অতীত কর্মকাণ্ড সব ভিডিও আকারে আছে, সব ভিডিও সামনে এসেছে। আবার কি সেই সাক্ষাৎকার বিভিন্ন দলের প্রধানরাও সাক্ষাৎ করেন। মোস্তাফিজুর রহমান ইরানকে দেখলাম শেয়ার করেছেন, আপলোড দিয়েছেন তার ফেসবুক আইডিতে। কি তারেক রহমান সাক্ষাৎকারে বলছেন, জামাতের 71 নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বলছে না না, এটা আমার বাবা আমার মা কেউ ওই 71 নিয়ে কসলা কসলি পছন্দ করেন না, আমরা সামনের দিকে এগোতে চাই, ওটা ভুলে যেতে চাই। তখন ভুলে যেতে চেয়েছেন, এখন এটা মনে রাখতে চান, ফাজলামি শুরু করেছেন, নাকানি চুবানি খেয়েছে, মানুষ সিসি করছে যে এটা কি এটা কি। তো দর্শক, এরপরে আর তারেক রহমানের 10% কাহিনী তো সামনে আসছেই, এটার মাধ্যমে তো লজ্জায় পড়ছে। এটা ওই জামাতের বিরুদ্ধে লাগলে এরকম 10% সহ নানান বিষয়ে সামনে আসতে হবে, আসছে সামনে, এই ঘটনাই ঘটছে। এরপরে লন্ডনে একটা প্রোগ্রামে একজন বলছে যে 30 লক্ষ শহীদ, তখন বক্তব্য চলাকালীন সময়ে বক্তব্যের মধ্যে স্টেজ থেকে তারেক রহমান থামিয়ে দিচ্ছেন যে 30 লক্ষ মানে কোথায় পেয়েছ? 30 লক্ষ নিয়ে খালেদা জিয়া প্রশ্ন তুলেছিলেন, আর এখন তারা 30 লক্ষরে পারলে 30 কোটি বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে। যখন এই বিষয়গুলো সামনে আসলো, একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়েছে বিএনপি, যে কি বলতে গেলাম আর কি হয়ে গেল। জামাতকে রাজাকার, জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে যে আমার অবস্থা তো খারাপ, মান সম্মান তো আর থাকছে না, কি করা যায়? তো এরপরে দর্শক এখন মিনমিন করছে, মিনমিন এখন বলছে না, এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ প্রশ্ন তুলছে যে 24-এর বাংলাদেশে, 24-এর মাধ্যমে ওই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা, প্রতিপক্ষকে কথায় কথায় রাজাকার ট্যাগ দেয়া, স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, এটা কবর রচিত হয়েছে। এটা যে করবে তার পরিণত হবে আওয়ামী লীগের মতো। এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে বিএনপিকে ছাত্র জনতা। এমন বেশিনের শিকার হচ্ছে যে নারী নক্ষত্র কেঁচো করতে যে সমস্ত সাপ বের হয়ে আসছে বিএনপির, এখন চোখে কানে দেখে না। এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, অমুক তমুক, 71, এগুলো বলার 48 ঘন্টার মধ্যেই দেখলো যে অবস্থা খারাপ। এমন রিয়াকশন বিএনপির সমস্ত আকাম জাতির সামনে আসছে। অতএব ভাই, এগুলো আর কখনো বলতে চাই না,
একবার এরকম বেকায়দায় পড়েছিল, তখন সালাউদ্দিন বলেছিলেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজনের রাজনীতি বিএনপি করতে চায় না, অথচ তারেক রহমান এখন করেছে। বিপক্ষে কি ছিল এটা নিয়ে খোঁচা দেয়। দর্শক, এবং টক শোতে দেখেছি যখন বিএনপির কাছে প্রশ্ন করা হয় বিএনপির কাছে যে আপনারা জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করেছিলেন, একসাথে আন্দোলন করেছিলেন, তখন তাদের স্বাধীনতা বিরোধিতা নিয়ে ৭১ নিয়ে কোনো প্রশ্ন তুলেন নেই, এখন কেন প্রশ্ন তুলছেন? তখন ও করে বলতে পারে না, কিছু চোরের মতো করে উত্তর নিতে। মানে ওভারঅল বিএনপি একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। সমস্ত ভিডিও, পত্রিকার কাটিং, এগুলো সব সামনে আসছে, ভাইরাল হচ্ছে। এখন দেখা গেছে যে জামাতকে রাজাকার বলতে যে উল্টো বিএনপি রাজাকার হয়ে যাচ্ছে, বেকায়দা করছে। তারেক রহমান সে রাজাকার প্রেমী হয়ে যাচ্ছে। এই জায়গায় খালেদা জিয়া অপমানিত হচ্ছে এবং জিয়াউর রহমান অপমানিত হচ্ছে বিএনপির কাছে। কারণ জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ এখানে ধারণ করছে না, এটা স্পষ্ট হচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে মির্জা ফখরুল বলছেন, মতপার্থক্য সত্ত্বেও সবাই মিলে জুলাইয়ের বিজয় সুসংহত করা আহ্বান মির্জা ফখরুলের। মাহমুদুর রহমান সাহেব বা অন্য অনেকের সাথে মিশতে তখন সুন্দর সুন্দর কথা। এই যে মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাইয়ের বিজয় সুসংহত করার আহ্বান, এটা হচ্ছে একটা নাকে খত দেয়া যে এখন ঐক্যের কথা বলছেন। তারেক রহমান ঐক্যের কথা বলছেন কেন? এই যে নাকানে জুবানি খেয়েছেন, জামাতকে রাজাকার বলে উল্টো বেকায়দায় করেছেন। ওই যে হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে, রাজাকারের নাতিপুতি বলে একদম গদি হারিয়েছেন, পুরো দল সহ পালাতে হয়েছে। বিএনপি এই ভয় করছে, এই ভয় থেকে যেই দেখে বেকায়দায় জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা, নেটিজেনরা চেপে ধরে, তারপরে ঐক্যের কথা বলে। দেখেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইটস ট্রু। বিএনপি অতীতে যে কয়বার জামাতকে সরাসরি উচ্চ পর্যায় থেকে রাজাকার, স্বাধীনতা, ফৌজু পাগলার মতো পাগল ছাগল কি বললো ওটা ব্যাপার না, বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যে কয়বার জামাতকে ৭১ নিয়ে বেশিং করার চেষ্টা করেছে আওয়ামী স্টাইলে, ভারতীয় ন্যারেটিভে, জামাত শিবিরের লোকজন জবাব দিয়ে বিএনপিকে পিছু হটতে বাধ্য করেছে। তারপরে বিএনপি ঐক্যের ডাক দেয় যে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই, বিতর্ক ইখতিলাফ থাকলেও আমরা মূলত ঐক্যবদ্ধই থাকবো। এরকম তারেক রহমানের বক্তব্যে ৪৮ ঘন্টা যেতে না যেতেই মির্জা ফখরুল বলছেন, না মতপার্থক্য থাকা সত্ত্বেও আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা জুলাইয়ের বিজয়কে সুসংহত করি, নরম সুর। তাহলে যাদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন তাদের সাথে আবার ঐক্য কিসের? স্বাধীনতা বিরোধী বা এই টাইপের কথা বললে তার রাজনীতি করার অধিকার নাই। আপনি যদি কাউকে স্বাধীনতা বিরোধী বলেন, যে স্বাধীনতা বিরোধী, তার রাজনীতি করার অধিকার নেই। বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের কেউ স্বাধীনতা বিরোধী না, সবাই স্বাধীনতার পক্ষে। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর কেউ বিরোধী থাকে না। আর রাজাকার তো বিএনপিতে বেশি। আর অনেকের বিচার হয়েছে, মির্জা ফখরুল বাবা এরা সাজাপ্রাপ্ত ছিল, জামাতের কেউ সাজাপ্রাপ্ত ছিল না। অর্থাৎ দর্শক, এই যে মতপার্থক্য থাকলেও ২৪ অভ্যুত্থান স্বপ্ন যত ব্যর্থ দেওয়া যাবে না, ঐক্যের কথা বলছেন, নাকানি চুবানি খেয়ে ঐক্যের কথা বলছেন। যেবারই জামাতকে রাজাকার বলে জনগণের ডলা খান, তারপর কয়েক ঘন্টা যেতে না যেতে ঐক্যের ডাক দেন। এই হচ্ছে ঘটনা। হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিনতে কথা বলেন, বেফাস কথা বলেন না, না, তারেক রহমানের এখনো সেই ইমেজ নেই। তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত ৩ দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর, যে তিনি হেরে যাচ্ছেন। এক ব্যর্থ পুরুষ, এক ব্যর্থ সন্তান, এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশে গেছে, যার হাত ধরে হিজ তারেক রহমান। দর্শক, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ, আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে ১ বছর ৪ মাস আগে বিএনপির জনপ্রিয়তাটা কত ছিল? আকাশচুম্বী জনপ্রিয় দল ছিল। এদেশের ৮০%-এর ঊর্ধ্বে বা ৭৫ থেকে ৮০% মানুষ বিএনপিকে সমর্থন করে। এখন ১০ থেকে ১২% মানুষ বিএনপিকে সমর্থন করে না। যেসব জরিপ দেখছেন ১০-১২%-এর উপরে বিএনপি সমর্থক, ওটা ভুয়া। মানুষ বিএনপিকে ঘৃণা করে। এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট।
তারেক রহমান ভেবেছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন তাতে তার যে সেই মহা দুর্নীতি 10% খাম্বা ইত্যাদি, এগুলো সব ধামাচাপা পড়ে যাবে। গিয়াসউদ্দিন আল মামুন, না, কিছুই হয়নি, ধামাচাপা পড়েনি, আবার সেগুলো সামনে আসছে। তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত 71 সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে। এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়াকে চপেটাঘাত। কারণ 71-এ কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করত না। বিএনপি রাজনীতি ছিল 71 বিতর্কের ঊর্ধ্বে, লেটস ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেখানে তারেক রহমান সে 71 নিয়ে আওয়ামী স্টাইলে কসলাকসলি করছেন। আসলে যদি তারেক রহমানের সামনে কোনো রাজনীতি থাকতো, কোনো এলিমেন্টস থাকতো, ইনগ্রেডিয়েন্টস থাকতো, তাহলে এই বস্তা পচা আওয়ামী চেতনাধারী রাজনীতি তারেক রহমান করতেন না। খেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশ হয়ে কথা বলেছেন। এখন আবার কি বলছেন দেখেন, যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এর মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ। এখন বোঝাতে চাচ্ছে না, বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না, আমরা একটু হলেও ভালো। এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন, এটা পরাজয়ের সুর। শুধু আমি ভালো অন্য সবাই খারাপ। আবার তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। এই যে ষড়যন্ত্র তত্ত্ব, কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এটা হচ্ছে পরাজয়ের আসল সুর। যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে, আর যারা জিতবে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে। এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি, রিয়ালিটি। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা, কনস্পাইরেসি থিওরি। এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরেসি থিওরি দিয়ে ডিল করত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, তারা বলতো ওটা ষড়যন্ত্র, ওটা হলিউডের সিনেমা। এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করত। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তাদের পতন হয়েছে। অতএব যাদের পতন হবে তারা অযাচিত ভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে, আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না। আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই, আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে, ওইটাকে সামনে আনে না বিজয়ী দল। তারা ওটা মোকাবেলা করতে পারে, ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে। তারা জাতিকে আশার বাণী শোনায়। পার্থক্যটা দেখেন, ভেরি সিম্পল। তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, এর বাইরে কোনো কথা নেই। আর জামাতের কথায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এদের কথার দিকে তাকান। আমরা নারীদের জন্য এই করব, পুরুষদের জন্য এই করব, কর্মসংস্থান করব, দুর্নীতির বিরুদ্ধে এই করব। মানে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, আশার বাণী। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, অমুক তমুক, আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নাই। প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, এর বাইরে তাদের কোনো কথা নেই। আর বিএনপির কথা হচ্ছে শুধু ষড়যন্ত্র। তাহলে কারা বিজয়ী হতে যাচ্ছে আর কারা পরাজিত হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তারেক রহমান কণ্ঠে এখন পরাজয়ের সুর। প্রমাণ এই যে বলছেন যে ষড়যন্ত্র চলছে, এটা একটা দলিল যে এইসব ষড়যন্ত্রের কথা সম্ভাব্য পরাজিতরাই বলে। আর একটা হচ্ছে ওই যে জামাতকে 71 নিয়ে আওয়ামী স্টাইলে সমালোচনা করেছেন, ওটাই হচ্ছে প্রমাণ যে আসলে কোনো রাজনীতি নাই, সবকিছু এলোমেলো হয়েছে বলে এখন এই 71-এর কথা বলছেন। অথচ এটা বলে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই টিকতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই 71-এ কি হয়েছিল কি ওটা নিয়ে কাউকে বিবেচনা করে না। আপনি কি চান্দাবাজ না লুটপাটকারী, প্রশ্ন হচ্ছে এটা। 71-এ কি, 71-এ যারা ছিল এরা কেউ জীবিত নাই। জামাতের 71 প্রজন্ম জীবিত নেই, দ্যাট ইজ টোটালি ইররিলেভেন্ট। ওটা নিয়ে কোনো বিতর্কই নেই। বিতর্ক হচ্ছে আপনি চান্দাবাজ না ধান্দাবাজ, আপনি কি সরিয়ে মানেন কি মানেন না। অর্থাৎ তারেক রহমান যতই 71 সামনে আনার চেষ্টা করুক, আওয়ামী লীগ পালানোর সাথে সাথে 71-এর চেতনা নিয়ে পালিয়েছে। 71-এর চেতনা মানে 71-এর ভুয়ো চেতনা।
আর 71-এ যে মূল চেতনা ওটা সমাজ এস্টাবলিশড, ওটা সবাই ধারণ করে, এবং এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণ বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব স্পষ্ট যে তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে, এখনো চলছে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ষড়যন্ত্র যদি বিএনপি জিজ্ঞেস করা হয় যে এটা তাফসীর করেন ষড়যন্ত্রটা কি, তখন ঘুরে ফিরে আসবে এই যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে, বিএনপি নিজেরাও জানে। এখন পরাজয়ের পর কি বলবে? বলবে যে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়েছে, ওইটাই এখন বলছে তারেক রহমান। এটা হচ্ছে সম্ভাব্য পরাজয় সুর। বুঝতে পারছেন আমি পরাজয় সুর কেন বললাম? গণতন্ত্রের কোনো বিকল্প নেই জানি তিনি বলেন, তাহলে আপনার দলে পরিবারতন্ত্র কেন? আপনি রাষ্ট্রে গণতন্ত্র চান, আপনি নেতা হয়ে আছেন বাবা মায়ের কোটায়, ঠিক আছে, বাবা মায়ের কোটাটাকেও তো আপনি বৈধতা দিতে পারেন একটা কাউন্সিলের মাধ্যমে। আপনি গত 10 বছরে একটা কাউন্সিল করতে পারেননি, 16 সালে না কবে সালে একটা কাউন্সিল করেছেন, ভুমবাং একটা কাউন্সিল। আপনার দলে পুরোটাই স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই, নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে আপনি নিজেই নির্বাচিত কোনো ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা কিছুই না। আপনার দলের মধ্যে পার্টি ডেমোক্রেসি নেই, আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ডেমোক্রেসি নেই, আপনি কিসের ডেমোক্রেসিতে বিশ্বাস করেন? এগুলো মানুষ বিশ্বাস করে না। অতএব দর্শক, সব মিলিয়ে তারেক রহমানের রাজনীতি, এদিকে দেশে আসতে পারছেন না, অসুস্থ মা, জাতীয় সব জরিপে বিএনপি ধরা খাচ্ছে, জনমত বিএনপির বিরুদ্ধে, হতাশ, এলোমেলো, পরাজয়ের সুর তারেক রহমানের কণ্ঠে। জামাত ইসলামী সাংগঠনিকভাবে মোটর শোভাযাত্রা বা মোটরসাইকেল শোডাউন নিষিদ্ধ করেছে, আপনারা জানেন। সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী জামাতের প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন শুরু করেছিল এবং এটা যথেষ্ট সাড়া জাগিয়েছিল। রাজশাহীর এক প্রার্থীকে দেখলাম, খবরে যেভাবে এসেছে, ইন রিয়ালিটি হয়তো অতটা না, 10,000 মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা, কেউ 2,000, 3,000, 7,000, 5,000, 1,000, 800, 900 বিভিন্ন হিসাবে তাক লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। সবাই একই কালারের টি শার্ট, ক্যাপ, চমৎকার দৃশ্য। কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। মোড়ের উপর 3 জন লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয় এবং জামাতের লোকজনই নিজেরাই এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। মোটের উপর 3 জনের নিহতের খবর পাওয়া গেছে। অতএব স্বাভাবিকভাবেই এটা গ্রহণযোগ্য নয়, যার ফলে জামাত সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে না, আর মোটর শোভাযাত্রা করা যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত পজিটিভ। আমি খবরটা একটু আপনাদেরকে জানাই। প্রথমে, প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জামাতের। মোটরসাইকেল শোভাযাত্রা এটা ভোটের প্রচারণার একটা অংশ, শুধু ভোটের প্রচারণা না, রাজনৈতিক প্রভাব দেখানোর একটা কৌশল, নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করা, গতিশীল করার একটা কৌশল, তাদেরকে মোবিলাইজ করার একটা মাধ্যম, এবং জনগণের মধ্যে সাড়া জাগানো, এবং এদের পাওয়ার আছে, এদের হ্যাডম আছে, এরা ক্ষমতা আসবে, এদের লোক আছে, দেখেছো কি, মানে এরকম একটা পারসেপশন তৈরি হয় মোটরসাইকেল শোভাযাত্রায়। অতএব এর গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম রাজনীতিতে। জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, জনগণকে তাকে বিশ্বাস করাতে হবে, এবং চুপচাপ বসে থাকলে এ ভাব হয় না, আপনাকে দেখাতে হবে যে না, আপনি আছেন। তো জামাত স্বাভাবিকভাবে মোটরসাইকেল শোডাউন দিয়ে এরকম একটা পারসেপশন তৈরি করতে পেরেছে, এবং মানুষ এক একটা এলাকায় জামাত মোটরসাইকেল শোডাউন দিয়েছে এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঢুকে গেছে, শুধু মহাসড়কে না, একদম প্রত্যন্ত অঞ্চলে। ওই এলাকার মানুষ, বাজারের মানুষ যারা দেখেছে, তারা দিনের পর দিন আলোচনা করেছে, কয়েকদিন, 3-4 দিন শুধু তাদের এজেন্ডা ছিল এইটা, দেখছো অমুক মোটরসাইকেল শোডাউন একটা দিয়েছে, কি বিশাল, অন্য কেউ দেখছো, অন্য কেউ আছে জামাতের মতো এত লোক, অন্য কারো তো নাই, কই বিএনপি কিন্তু দেখলাম না, এরা তো 10 গ্রুপে বিভক্ত। আর জামাত কত বড়, মাইলকে মাইল শেষ হয় না, চোখ যতদূর যায় মোটরসাইকেল আর মোটরসাইকেল, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে। এবং জামাতের অনেক ক্রিয়েটিভ সুন্দর সুন্দর মেথোডোলজি আছে, যেমন তারা মোটরসাইকেল শোডাউন, শুধু মোটরসাইকেল শোডাউন না, তারা মানুষকে যাওয়ার পথে সালাম দেয়, প্রয়োজনে নারী পুরুষ এমনকি শিশুদেরকে স্নেহ করে, প্রয়োজনে দাঁড়িয়ে যায়, হ্যান্ডশেক করে এবং হাসি মুখে সালাম দেয়, প্রত্যেক মানুষকে রেসপেক্ট করে, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং কোথাও কোথাও বিএনপি প্রার্থীর সাথে দেখা হলে তার সাথে কোলাকুলি করে। মানে একটা চমৎকার এবং সুন্দর একটা আবহ তৈরি করতে পেরেছে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে। এবং শিশুদেরকে প্রথমে চকলেট বিতরণ করে,
এটা করেছে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউনের বা বেশিরভাগ জায়গায়। এটা হচ্ছে জামাতের একটা ক্রিয়েটিভ সিস্টেম। শিশুদের আকৃষ্ট করে, যে শিশুরা থাকে গ্রামগঞ্জে রাস্তার পাশে বা বাজারে, তাদের গাড়ির মধ্যে প্যাকেট প্যাকেট চকলেট থাকে, তো চকলেট দিয়ে দেয়, নাও চকলেট খাও চকলেট খাও, তারা ইমপ্রেসড হয়। তাকে তো এরকম কেউ দেয় না, কেউ জীবনে তাকে কেউ এইভাবে চলতি পথে গাড়ি থেকে চকলেট ছুঁড়ে ফেলে দিয়ে দেয়নি, কিন্তু জামাতের লোকজন দিয়েছে। তো এটাও ওই শিশুর মনের দাগ কাটে। ওই শিশু যখন বড় হবে এবং সে যখন জানতে পারছে এটা দাঁড়িপাল্লার লোকজন দিয়েছে, তখন এই শিশুর মনের মধ্যে একটা ইমপ্রেশন চলে এসেছে। তো মোটরসাইকেল শোডাউনের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম, বিশেষ করে রাজনৈতিক পাওয়ার দেখাতে, প্রভাব দেখাতে, হেরম দেখাতে প্রয়োজন। এবং নিজ দলের নেতাকর্মীদের মধ্যে একটা ভাব আসে, শোডাউন এই কথাটা শুনলেই একটা এলিটারি, একটা পাওয়ার পলিটিক্স এর একটা ফিল চলে আসে। এটা খুব জরুরি এবং তার শক্তি বেড়ে যায়। জামাতের যেসব এলাকা মোটরসাইকেল শোডাউন হয়েছে, তখন থেকে জামাতের নেতাকর্মীদের শক্তি বেড়ে গেছে, তার শরীরে একটা ভাব চলে এসে রাস্তাঘাটে বসতে অন্যরকম একটা ফিল চলে আসে। এটা অনেক জরুরি। নিজের প্রার্থী নিজের মধ্যে একটা ভাব চলে আসে। প্রার্থীর অনেক বয়স হয়েছে, অসুস্থ মানুষ, তেমন একটা চলাফেরা করতে পারেন না, বা অথবা দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না, কিন্তু তার পেছনে যখন হাজার হাজার মোটরসাইকেল এবং সামনে অনেক ক্যামেরা, হাত জাগান, সব অসুস্থতা নাই হয়ে যায়, তার মধ্যে একটা গতিশীলতা চলে আসে। যেই নেতা গত 17 বছর পলাতক জীবন যাপন করেছেন, প্রকাশ্যে জুমার নামাজও পড়তে পারেননি, প্রকাশ্যে কোথাও বসতে পারেননি, সেই নেতার পেছনে হাজার হাজার মোটরসাইকেল, সামনে শত শত ক্যামেরা, তার শরীরের মধ্যে যে একটা গতিশীলতা আসে, এটা আগামী নির্বাচনের জন্য তার জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। এভাবে মোটরসাইকেল শোডাউনের প্রয়োজনীয়তা বয়ান করলে অনেক কিছু বলা যাবে এবং আরো কিছু ফিলিংস আছে। দেখেন, এটা প্রয়োজন রয়েছে। একজন জামাত নেতা, এমপি ক্যান্ডিডেট, হয়তো বা তিনি কিন্ডার গার্ডেনের শিক্ষক অথবা কোন একটা স্কুলের শিক্ষক বা মাদ্রাসার শিক্ষক, ভেরি সিম্পল, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তার পেছনে বড় বড় ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ডিগ্রি কলেজের প্রিন্সিপালরা ঘোরে, সে সামনে। তার চাইতে অনেক উঁচু ক্লাসের লোকজন তার পেছনে ঘুরে, কারণ তিনি নমিনেশন পেয়েছেন। এতেও কিন্তু তার মধ্যে একটা হচ্ছে যে আমার পেছনে কারা, আমার চাইতে অনেক হায়ারার্কিতে অনেক উপর লেভেলে আছে, তারা আমার পেছনে আর আমি সামনে। এগুলো একজন প্রার্থী আত্মবিশ্বাস তৈরি করে, না আমি তো একা না, আমার হয়তো পেশাগত এরকম পরিচয় নাই, অথবা আমি যে আহামরি বিরাট শিক্ষিত তাও না, বুদ্ধিজীবী তাও না, কিন্তু এরকম বুদ্ধিজীবীরা তো আমার পিছনে ঘোরে, দেখো আমার তো কোনো ঘাটতি থাকবে না। আমি ত্রুটি বিচ্যুতি করলে, কোথাও কোনো হেল্প দরকার হলে আমি সাথে সাথে পেয়ে যাবো, আমার সাথে কে নাই। এইসব শোডাউনকে কেন্দ্র করে এগুলো যাচাই করার সুযোগ হয়েছে বা এই আত্মবিশ্বাস তার মধ্যে ঢুকেছে। কিন্তু অনিবার্য কারণে শোডাউন স্থগিত করতে হয়েছে, নিষেধাজ্ঞা দিতে হয়েছে জামাতকে। এখন এখানে স্বাভাবিকভাবে জামাতের অনেক প্রার্থী এই মানে তফসিল ঘোষণা আগ পর্যন্ত এই শোডাউনের শিডিউল ছিল 29 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, নিয়মিত শোডাউন ছিল, কারণ প্রার্থী তো সারা বাংলাদেশে 300। এই জায়গায় তারা সবাই শোডাউন স্থগিত করেছে, কিন্তু আমি মনে করি, এটা আমার অবজারভেশন, না, শোডাউন স্থগিত করা উচিত না। গুরুত্ব প্রয়োজনীয়তা এতক্ষণ বললাম। শোডাউন স্থগিত না করে রিক্সা, ভ্যান, বাইসাইকেল, মানে ওইগুলো নিয়ে শোডাউন দেন, ব্যাপক সারা জাগাতে পারবেন। জনগণের মধ্যে আলাদা একটা আবহ তৈরি হবে, মিডিয়াও বিষয়টা ভালোভাবে দেখবে, আপনি হিট হয়ে যাবেন। আমার আলোচনা যারা শুনছেন, কোন প্রার্থী শুরু করেন, দেখবেন যে আপনি হিট হয়ে যাবেন। পরিবেশ বান্ধব প্রচারণা এই হিসেবে একটা আলাদা গুরুত্ব পাবেন, এবং এগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আপনি রিক্সাওয়ালাদের মধ্যেও একটা আলাদা সারা জাগানো যাবে। এলাকার যত রিক্সাওয়ালা আছে, আপনি একটু বেশি টাকা নিয়ে ভাড়া নেন, যে বেশি সময় দরকার নাই, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা শোডাউন দেন। রিক্সা, শুধু রিক্সা, 500 রিক্সা, এক একটা রিক্সা জাস্ট দুইজন বসবে, অথবা যদি ইঞ্জিনের রিক্সা হয়, মোটরের রিক্সা হয়, তাহলে উপরেও একজন বসতে পারে। আপনি ভ্যান নেন, এক একজন ভ্যানে দাঁড়িয়ে পড়লা নিয়ে স্লোগান দিবে। আপনি বাইসাইকেল নেন, মোটরসাইকেলের পরিবর্তে বাইসাইকেল, যদি বাইসাইকেল এখন কম পাবেন, আপনি চাইলেও পাবেন না, ব্যাপক সারা জাগানো যাবে। যে 500 রিক্সা, 1000 রিক্সা,
500 রিক্সা 500 ভ্যান ম্যানেজ করেন, আর 100 মোটরসাইকেল সামনে থাকবে, টি শার্ট পরা থাকবে, আপনি একদম প্রান্তিক পর্যায়ে চলে যেতে পারবেন। আমি সে আহ্বান জানাচ্ছি।